শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। তো আজকে জানো তো অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু কি বলতো, ওই যে একদিন হসপিটালে ছিলাম সেই ক্লান্তি যেন এখনো কাটছে না। ওই যে ঘুমের জেরটা মনে হচ্ছে রয়ে গেছে, সেই কারণে যেন একবার শুলাম, শোয়ার পর ওই যে ঘুরে শুয়েছি, চোখটা লেগে গেছিলো একেবারে। ওই তোমার 6:45টার দিকে চোখ খুললাম। যাই হোক, গল্প করতে করতে ওই দিক দিয়ে কিন্তু আমার মোটামুটি কাজকর্মগুলো হলো। কুয়োর থেকে জল তুলে রাখলাম, এদিক দিয়ে রাতের বাসি বাসন ছিল, সেই সমস্ত বাসনগুলো ধোয়া মাজা করতে চলে এসেছি। জানো তো ডোডো যে ওই কালকে বললাম কথাটা তোমাদের, ওই কাণ্ডটা ঘটিয়েছে, ওটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল আতঙ্কের ব্যাপার ছিল। ওই যে আতঙ্কটা মনের মধ্যে চলে এসছে, এখনো কিন্তু সেই আতঙ্ক থামছে না। মনে হচ্ছে ওকে যেন একা রাখা যাবে না, ওই জিনিসটা আর কোথাও নেই তো, বিষাক্ত জিনিসটা, ওটাকে ফেলি, এরকমটা প্রতি মুহূর্তে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে। জানো তো কঠিন পরিস্থিতিতেও কিন্তু এইভাবে সুখে শান্তিতে থাকার প্রতিনিয়ত আমরা চেষ্টা করে চলেছি। জানো তো কঠিন পরিস্থিতি যদি তুমি কঠিনভাবে নাও, তাহলে জীবনটা দেখবা আরও কঠিন হয়ে যাবে, আরও কষ্টের হবে। সেই কঠিন পরিস্থিতিটাই যদি সবাই মিলে একেবারে একসাথে হয়ে একটু একটু করে চিন্তাগুলোকে বাইরে বের করে যদি একটু ভালোভাবে মনটা কাটানো যায় না, তাহলে দেখবা কঠিন পরিস্থিতিটাও অনেকটা সহজ হয়ে সময়টা চালাতে পারবে। আর জানো তো এখন ডোডোর ছোট বয়স, মানে এই বয়সটা কি বলতো, সব কিছু বোঝে না তাও না, আবার সব কিছু বোঝে সেটাও না। মানে এই সময়টাই সব থেকে বড় খারাপ সময় আমার মনে হয়। একদম ছোট থাকলে তখন তো একদম চোখে রাখা যায়, কিন্তু এই সময় তো আর রাখা যাচ্ছে না। যখনই চোখে চোখে রাখছি তখনই একটু শান্তি লাগছে, যখন থাকছে না তখন আবার মনের ভেতরটা কুমড়ে খাচ্ছে। যাই হোক, গল্প করতে করতে এদিক দিয়ে বাসনগুলো মাজা হলো, আবার দেখো জামা কাপড়গুলো মেলে এদিক দিয়ে সোজা চলে এসেছি ঘর দুয়ার ভালো করে মুছতে। আর প্রতিনিয়ত ডোডোর পাপা একটি কথা বলে চলেছে, ঘর দুয়ার কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করো, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে, আর যেন ওই জিনিসটা না হয়, আমাদের মধ্যে যেন আর ওই জিনিসটা না হয়। কিন্তু কি বলতো, ওইটা কি আমরা চেয়েছিলাম? ভগবান ছিল হয়তো নিয়তি, তাই হয়েছিল। যাই হোক, ভগবান ছিল বলে সব কিছু রক্ষা করে ভালোভাবে সমস্ত কিছু কঠিন পরিস্থিতিতে আমাদের কাটিয়ে আসতে সাহায্য করেছে। এটার মধ্যে একমাত্র ভগবানেরই হাত ছিল, তাছাড়া আর কারণ নয় জানো। যাই হোক, এই দিক দিয়ে তোমার ঘরটা মুছে নিচ্ছি। আর কেমন রোদ্দুর উঠেছে দেখেছো? দুয়ারের মধ্যে এত রোদ্দুরে ছটা পড়েছে কি বলবো। ওই দিক দিয়ে ডোডোর পাপা ব্রাশ নিল, ডোডোর ওর হাতে দিয়ে দিল, আমার ব্রাশটা আমি এরপরে করব, আর ডোডোর পাপাও ব্রাশ করে নিল। মোটামুটি আমাদের সবারই ব্রাশ করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি বাসি নাইটিটাও ছেড়ে নিলাম। জানো, সকাল সকাল যদি বাসি নাইটিটা ছাড়া হয়ে যায় বেশ ভালোই লাগে, মনের দিক থেকে অনেকটা শান্তি লাগে। তো বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি, এদিক দিয়ে সোজা চলে আসলাম ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে। প্রথমে জানলার পর্দাটা সরিয়ে জানলাটা খুলে নিলাম, যেহেতু ডোডো আর ওর বাবা অনেকটা বেলা অবধি ঘুমায়, সেই কারণে জানো তো এইগুলো না বন্ধই থাকে। আমি একদম বিছানা তুলি লাস্টে যখন, তখন সমস্ত কিছু একেবারে তোমার খুলে টুলে পরিষ্কার করে করা হয়। আর এই দেখো, এই দিক দিয়ে আমি যে বিছানাটা পরিষ্কার করছি, আর ওই দিক দিয়ে আমার ননদ আমার ছেলের জন্য কিছু জামা প্যান্ট পাঠিয়েছে, ওগুলোই কিন্তু দেখা চলছে। বিছানার মতো ওইখান থেকেই একটি জামা রাখা ছিল, ওরা সবাই দেখাশোনা করছে, আর আমি এদিক দিয়ে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মোটামুটি এদিক দিয়ে আমার সকালের কাজকর্ম শেষ হলো, সকালের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এরই মধ্যে। এরপরে দুপুরে রান্নার প্রস্তুতি। বাড়ির সামনে যেই দাদা আসে মাছ নিয়ে, সেই দাদার কাছ থেকে আজ মাছ নিয়েছি। জানো, চুনো মাছ নিয়েছি 300 মতো, 110 টাকা, মানে 100 টাকা কেজি আর কি। তো 110 টাকা যেহেতু 330 টাকা দিয়ে নিলাম। তো
ডোডোর পাপার আবদার আলু একদম চিপসের মতো কাটবা কুচি কুচি করে, তারপরে ওটাকে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা ভাবে চচ্চড়ি করতে হবে। আর আমার শ্বশুর মশাই পছন্দ করেন ওই কলা পাতায় রেসিপিটা আমার শাশুড়ি মায়ের হাতের। ওইটা অবশ্য আমি চেষ্টা করিনি, করলে পারতাম, কিন্তু উনি আছে করেন তো সেই কারণে আমার করা হয়ে ওঠেনি, ছোট ছেলে তো উনি ওই রেসিপিটা করবেন ওনার জন্য, আর আমি ডোডোর পাপার জন্য এটা রান্না করছি। তো ওটা আবার কাঠের উনান ছাড়া হয় না, শাশুড়ি মা একটু পরে কাঠের উনানে ওই রান্নাটি বসিয়ে দেবে। এদিক দিয়ে এরই মধ্যে আমি যেন ডাল সিদ্ধ হতে বসালাম। চলো এবার আলুগুলো দেওয়া যাক। মোটামুটি তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে নেব। আর জানো তো এভাবে চুনো মাছের চচ্চড়ি খেতে আমিও ভীষণ পছন্দ করি। অবশ্য আজকে ঘরে পেঁয়াজ সেরকম ছিল না, কমই ছিল পেঁয়াজ, ওই তোমার হাতে গোনা 3-4টা। আর যেটা বললাম না কলা পাতার মধ্যে রান্না করা হয়, সেটা আবার পেঁয়াজটা বেশি করে দিতে হয়, যেহেতু সেটা পুরো পেঁয়াজের ওপরই নির্ভর করে, তাছাড়া আর কোনো সবজিই পড়ে না, সেই কারণে। তো এই দেখো এদিক দিয়ে আলুটা একদম জিরি করে কেটেছি। তোমরা যদি চাও কখনো এরকমভাবে রান্না করো, দেখো অনেক ভাল লাগবে। আর এই যে রান্নাটা বলছি না আমি যেটা করছি, সেটার জন্য জানো আলুগুলো একদম জিরি করতে হবে, মানে আলুর চিপস যেরকম হয় সেরকম, তাহলে কি বলো তো টেস্টটা না অনেকটাই সুন্দর হবে। মোটামুটি আমার হয়ে গেল, কড়াইয়ের মধ্যে দিয়ে আলুটা দিলাম, একটু ভাজা ভাজা টাইপের করেছি, তেলটা বেশি দিতে হয় কারণ তেল ছাড়া জানো তো এই তরকারিটা মানায় না, তো তেলটা একটু বেশি করেই দিলাম। ওদিক দিয়ে ডোডোর জন্য একটু আলু ভাজা তুলে রাখলাম, এরপরে গুঁড়ো লঙ্কা দেবো। ও যেহেতু এটা খেতে চায় না, আর স্কুল থেকে ডিম দিয়েছে, ওকে সেই ডিমটা সকালেই খাইয়ে দিয়েছি। দুপুরবেলা এখান থেকে 2-4টে মাছ বড় বড় দেখে বেছে নেবো, আর তোমার আলু ভাজা ডাল দিয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো। তো এই দিক দিয়ে লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর ভাজতে ভাজতে আলুগুলো একদম গলে গেছে, সেই কারণে বেশি জল দেওয়ার প্রয়োজন হলো না। প্রথমে 1 বাটি দিলাম, তারপর দেখছি যে আলুগুলো একটু সিদ্ধ হবে, তো মানে একটু গ্রেভি টাইপের হবে আর কি, সেইটুকু হওয়ার মতোও নাই, তার জন্য আরেকটু জল দিলাম। তারপরে এই দেখো এদিক দিয়ে চুনো মাছগুলো ভাজা ছিল সেগুলো দিলাম, আর মাছগুলো এতটাই গুঁড়ো মাছ ছিল কি বলবো তোমাদেরকে। আর এটাই যেহেতু আলু দেওয়া হয়েছে তাই মাছটা খুব একটা বেশি দিইনি, মানে অল্প কটাই দিয়েছি, ওই মাছটার তুলনায় এই মাছটা কম দিয়েছি। তো প্রথমে ওরকম করে মাছটা ভেজে তুলে রেখেছি, তারপর আলু ভাজার মতো পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, তারপরে তোমার ওই যে হলুদ নুন যা যে দেওয়ার দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম দেখলে, দিয়ে নাড়াচাড়া করে ওই জল দিয়ে ফুটিয়ে আবারও একটু মাছটা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এতে করে কিন্তু তরকারিটা একদম ঝটপট করে চটজলদি রেডি হয়ে গেছে। আর ওই দিক দিয়ে বললাম না মুসুর ডালটা সিদ্ধ হতে বসিয়েছিলাম, সেই মুসুর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো ডালটা একেবারে সাম্বার দিয়ে দিয়েছি, নামিয়ে নিলাম। ওদিক দিয়ে ডোডো ভীষণ দুষ্টুমি করছে, তাই ঘরে কটা ফল ছিল, ভাবলাম ডোডোকে কিছুটা ফল কেটে দেবো। তো ওই দিক দিয়ে শ্বশুরমশাইকেই বলছিলাম যে একটু ফল যদি পারেন কেটে দেন, আমি এদিক দিয়ে কাজগুলো সেরে নিই, ওকে আবার স্নান করাতে হবে, স্নানের টাইম হয়ে যাচ্ছে। তো উনি সেই কথা মতো ফলগুলো কেটে দিচ্ছিলেন, আর এদিক দিয়ে আমি কিন্তু গ্যাসের মোটামুটি ঝিকগুলো তুলে নিচ্ছিলাম। ঝিকগুলো যেন তুলে নিই, প্রত্যেক দিন মাজি, এতে করে যেন তো অনেকটাই ভালো লাগে। সংসারে দেখবা কোনো কাজ মন না চাইলেও করতে হয় আর কি, কেন বলো তো সংসারের মঙ্গলের জন্য। আমরা নিজেরাই যদি গৃহিণীরা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, তাহলে সংসারে মা লক্ষ্মী কীভাবে বিরাজ করবে? সংসারে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত আয় উন্নতি বাড়বে যেন। তো এই দেখো গ্যাসটাও মোটামুটি করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো আমার যেটুকু শরীর দেয়, যতটুকু আমি পারি ততটুকু দিয়ে আমার সবটা দিয়ে এই সংসারটাকে তিলে তিলে গড়ে তোলার চেষ্টা করি, আর প্রতি মুহূর্ত সংসারের সমস্ত কিছু পরিপাটি করে রাখি। তো জানো তো আজকে না রান্নাটা একেবারে দুটি ভাগ হয়ে গেল, মানে শাশুড়ি মা তো এমনিতে কাঠের উনানে ভাতটা করেন, তো উনি যেহেতু কলা পাতায় ওই রেসিপিটা করবেন, সেই কারণে উনি বললো যে আমি ওই দুটো করে নিই, তুমি এদিকে দুটো করো, মানে 4টে তরকারি ভাত এইসব হবে আর কি। তো ওনার দুটোর দায়িত্ব পড়লো, আমারও দুটো পড়লো, এতে করে কিন্তু আমার খাটনিটা অনেকটাই কমে গেল, আর তাড়াতাড়িও হয়ে গেল। জানো তো ডোডো ছোট তো ওর এটা হয়েছে, এরপর থেকে না বাড়িতে সবাই বলে যতটুকু আমার কাছ থেকে কাজ কমানো যায় ততটুকুই কমানোর চেষ্টা করে, যেহেতু ওর কেয়ারটা আমাকেই করতে হয়। আর
ছাড়া ও বাড়ির কারো কাছে কোনো কিছু করতে চায় না, এক মুঠো ভাতই কারো কাছে খায় না জানো, আমাকে ছাড়া। সেই জন্য বাড়িতে সবাই বলে তুমি যেহেতু ওকে দেখাশোনা করো, পুরো কেয়ারটা তুমিই করো, সেহেতু তুমি একটু কাজটা কম করো, ওর দেখাশোনাটা এখন একটু করো। সেই জন্যই যেন করলাম আর কি। আর এই দেখো এদিক দিয়ে আমার শাশুড়িমা প্রথমে ঘরের ভেতরে এইগুলো ম্যারিনেট করে নিচ্ছেন। প্রথমে নুন হলুদ মাখিয়ে তো রেখে দিয়েছিলেন মাছটা বাছার পর, তারপরে আবারও একটু বেশি করে লঙ্কার গুঁড়ি, একটু তোমার হলুদ গুঁড়ি, তার সাথে কাঁচা লঙ্কা, আর বাটিতে দেখেছো কতটা পেঁয়াজ কাটা ছিল সেটা দিয়েছে, আর কিছুটা পরিমাপ তেলও দিয়েছে জানো। এটাকে ভালো করে মাখবে, মাখতে 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 সমস্ত কিছু যখন একদম ম্যারিনেট হয়ে মজে যাওয়ার মতো হবে, তখনই কিন্তু এটাকে তোমার কলার পাতার মধ্যে দেবে। আর এই কলা পাতাটা প্রথমে ভালো করে ধুয়ে আনা হয়েছে, মোটামুটি করে মাটিতে মাখলো কিন্তু মাখাটা হলো না, সেই জন্য উনি বলছে আমি এই কলা পাতার মধ্যে ভালো করে মেখে নিই। আর এই সমস্ত রান্নাগুলো এত টেস্টি হয় কি বলবো তোমাদেরকে, অল্প তেলে সুস্বাদু রান্না। আর দেখো কোনো ব্যাপারই না, কলা পাতার মধ্যে দিয়ে বেশ হাতের কায়দায় উল্টে পাল্টে রান্নাটি করছেন। জানো তো এই রান্নাগুলো না আমি কখনো আগে খাইনি, কিন্তু আমি মায়ের কাছে অনেক শুনেছি মারা নাকি বিয়ের আগে এরকম করে করতো, মানে যখন আমার মামার বাড়িতে ছিল আর কি। আর যখন আমাদের এখানে চলে এসেছিলো তখন তো সেরকমভাবে উনানের কোনো ব্যবস্থাই ছিল না, তো এরকমভাবে করা হয়নি। তারপরে বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে ওগুলো একেবারে আমি স্বচক্ষে স্বয়ং দেখছি এবং খাচ্ছি। আর জানো আমি নিজে চেষ্টা করি শিখবো, যাতে ইন ফিউচার ভবিষ্যতে আমি যেন এসব রেসিপিগুলো আমাদের পরের জেনারেশনের সবাইকে রান্না করে খাওয়াতে পারি। তো আমার শাশুড়ি মায়ের দেখো এদিক দিয়ে প্রথমে 1 ভাগ মতো কলা পাতার মধ্যে দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছেন। তো এটা যেন তো যতটা বলে ভালো করে শক্ত করে মোড়া হবে ততটাই কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। আর এরকমভাবে আমি সত্যি বলতে কখনো খাইনি, এই প্রথমবার খাচ্ছি। আর আমার না ভীষণ ভাল লাগছে যেন এগুলো দেখতে খেতে। এই দেখো প্রথমে যেই তরকারিটা দেখলে সেটি কিন্তু কলা পাতার মধ্যে হয়েছে, মানে করা হয়েছে। তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করতে পারিনি যেহেতু ডোডোকে স্নান টান করাচ্ছিলাম। এরকমভাবে তোমরা যদি চাও কখনো আমি কিন্তু এই রেসিপিটা একেবারে লং করে পুরো ভিডিওটা তোমাদের সামনে দিতে পারবো। এই দেখো এদিক দিয়ে পাতলা পাতলা ডাল হয়েছে আর তোমার আলু দিয়ে চচ্চড়ি হয়েছে মাছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আরও ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলে নতুন সদস্য হয়েও। বাই।